বিসমিল্লাহির রহমানির রহিম। মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ অনলাইন ক্লাসে সবাইকে জানাই অভিনন্দন, সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে অর্থনৈতিক নির্দেশকসমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি অর্থাৎ অর্থনীতির অধ্যায় 12 অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আরেকটি সংশ্লিষ্ট পাঠ নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে সাউন্ড ছবি ঠিক আছে কিনা এবং তোমাদের মতামত, এই গত পাঠে কোনো সমস্যাও ছিল কিনা সে বিষয়ে তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই। কারণ আমরা ক্লাস নেওয়ার পরে তোমাদের মতামত বা সমস্যা যদি থাকে সেগুলো আমাদের জানা একান্ত কর্তব্য। তো যাই হোক, হ্যালো 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 হ্যাঁ, দেখতেছি। হ্যালো 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 আসেনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন আসছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শুনতে পাচ্ছি মনে হয়, ইনশাল্লাহ। তো জি, শুনতে পাচ্ছি। আমরা মূল ক্লাসে ফিরে যাই। তোমাদের কমেন্টগুলো ওকে আছে। নাল নাফি বলছে, ফাতেমা আক্তার বলছে আইডি থেকে, অর্থাৎ দিবা না, ওকে, থ্যাংক ইউ মুস্তাফিজ স্যার।
ওকে। তো আমার প্রশ্ন হলো যে তোমাদের এই গত ক্লাস থেকে যে জিডিপি জিএনপির মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি এইটার উত্তর দিয়ে দেব। তো আর আমরা এখন মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমরা যে পার্টগুলো নিয়ে আলোচনা বা বিষয়গুলো আলোচনা করব সেটা তোমরা একটু তুলে নাও। 1 নম্বর, মাথাপিছু আয় কি? মাথাপিছু আয় কি? গত ক্লাসে আমি শেষ করতে পারিনি তাই। 2, অর্থনৈতিক খাত, অর্থনীতির খাত কি? 3, মাথাপিছু আয়ের ভিত্তিতে, মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্ব ব্যাংক এর তথ্যানুসারে বিশ্বের বা পৃথিবীর দেশগুলোকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? কয়টি শ্রেণীতে ভাগ করা যায় বর্ণনা করো। 4, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। 5 নম্বর, একসাথে দিব, বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার প্রতিবন্ধকতা, অগ্রসরতার প্রতিবন্ধকতা বা বাধা এবং একসাথে দিলাম উত্তরণের উপায়সমূহ বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমাদের অধ্যায়ের বা আজকের পাঠের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো তোমরা তুলে নাও। তোমরা এই প্রশ্নগুলো সংরক্ষণ করবে। এই আলোকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে। তো এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব বা খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত তুলে নাও। আমি প্রথম প্রশ্নটা রেখে দিচ্ছি। এইটার সাথে আরেকটি প্রশ্ন রিলেটেড, সেটা হচ্ছে জিএনপি। আমরা গত ক্লাসে জিডিপি এবং জিএনপি কিভাবে বের করতে হয় বিভিন্ন মানে উপায়ে বা সংজ্ঞার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলাম। সেখানে একটি প্রশ্ন থাকে যে জিএনআইটা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে একটি সরল অর্থনীতি দেশের 1991 সাল থেকে বিশ্বে জিএনপিকে জিএনআই হিসেবে ধরা হয়। তবে এর সুন্দর এবং স্বীকৃত সংজ্ঞা হলো কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে মোট আয় থেকে মূলধনজনিত ব্যবহার বা মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বাদ দিলে যে টাকা থাকে বা যা থাকে তা হচ্ছে জিএনআই। বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে তোমাদের কাছে, একটু খেয়াল করো। এটা ধরো একটি দেশের জিএনপি, কথার কথা ধরো 2000 টাকা, এটা হচ্ছে জিএনপি। সরল অর্থনীতিতেই এটাকেই জিএনআই বলা হচ্ছে। জিএনআই বা এনএনআই অনেকভাবে বলা যায়। নেট ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ইত্যাদি। তো এটার সংজ্ঞা যখন আমরা দিতে যাব, সেক্ষেত্রে আমরা সরল অর্থনীতির ক্ষেত্রে একই সংজ্ঞা বলে, কিন্তু মৌলিক পার্থক্য হলো যে একটি দেশ মোট যে জিএনপি করল লাস্ট, সেখানে জিএনআই যখন করতে যাবে তখন সিসিএ অর্থাৎ ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স অর্থাৎ মূলধন ব্যবহারজনিত, আমি লিখে দিই বাংলায়, মূলধন ব্যবহারজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ
আমরা সঞ্চয় বলতে পারি অনেকটা সাধারণ অর্থে, যে একটা পরিবারে যখন আমরা ধরো আয় করি, ব্যয় করি, তারপরে যেটা জিনিস থাকে সেটা হচ্ছে সঞ্চয়। কিছু এরকম যে রাষ্ট্রের সরকারি ব্যয়, বিভিন্ন ব্যয় আমরা পড়েছিলাম যে 3 ধরনের ব্যয় হয়ে থাকে, প্রথমত 2 ধরনের, তারপরে 3 শ্রেণীর ভাগে ভাগ হয়ে থাকে। যেমন জনগণের জন্য, সরকারি প্রতিষ্ঠানের জন্য, বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের জন্য। এই ব্যয়গুলো করতে গিয়ে সরকারের মানে এই জিডিপি বা এগুলি করতে গিয়ে সরকারের কিছু ব্যয় হয়, সেই ব্যয়টা বাদ দিলে মূলত জিএনআই। কিন্তু এইটি হচ্ছে সঠিক নিয়ম। তবে আমাদের হিসাব করার ক্ষেত্রে বা মাথাপিছু আয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই জিএনপিকেই জিএনআই, আমরা এই অঙ্কটা এইভাবেই করি যে জিএনপিকেই জিএন হিসেবে ধরি, অর্থাৎ মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা, যেটা মাথাপিছু আয় নিয়ে আমি কথা বলবো। এই জন্য এটা আমি আগে দেখিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথাপিছু আয় কি? মাথাপিছু আয় হচ্ছে কোনো দেশের জনগণের গড় আয়, মাথাপিছু আয়, বার্ষিক গড় আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা সূত্রের সাহায্যে এভাবেই বলি যে পিসিআইকে আমরা ওয়াই বার হিসেবে ধরি, ওয়াই ভাগ পি, অর্থাৎ সূত্র যেভাবে বলি, এটা হচ্ছে মোট জাতীয় আয়, এটা মুছে দেই, পরিষ্কার করে লিখি, ওয়াই বার সমান সমান ওয়াই ভাগ পি, অর্থাৎ মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা। আমি মৌলিকভাবেই তোমাদের বুঝিলাম, উদাহরণ দিলাম যে মোট জনসংখ্যা দিয়ে মোট জিএনআই, এটাকে কিন্তু আমরা এখন এইভাবে বলি জিএনআই, কিন্তু জিএনআই ডাইরেক্ট বের করার কোনো ওইভাবে নাই, তো জিএনপি থেকে আসে। তাহলে জিএনপিকে আমরা একটা লাইন আমরা ব্যতিক্রম লিখব, যে আমরা এইভাবে লিখব, যেহেতু সরল অর্থনীতিতে জিএনপিকেই জিএনআই হিসেবে ধরা হয়, সুতরাং জিএনআই এত, অর্থাৎ জিএনপিকে আমরা কনভার্ট করব একটা লাইনের মাধ্যমে, অর্থাৎ যেহেতু এইভাবে বলতে পারি আমরা জিএনপির জায়গাটাকেই, যে আয়টা আসবে বা যে জিএনপি আসবে ওটাকেই এখানে বসিয়ে জিএনের নামে বসিয়ে দিয়ে কাজটা করব। অর্থাৎ এখানে জনসংখ্যা দেওয়া থাকবে, যে কোটি বা যত জনসংখ্যা থাকবে তা দিয়ে ভাগ দিলেই পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম, এটাকে আমরা সংক্ষেপে বলি পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথাপিছু সম্পর্কে তোমাদের ধারণা হলো। এই মাথাপিছু উপর ভিত্তি করে কিন্তু বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক পৃথিবীর দেশগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেছে, সেটিও আমি বলবো। তার আগে এই জিডিপি যে বিভিন্ন খাতের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে, সেই বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দু একটি কথা বলতে চাই। সেটি হলো খাত কি, অর্থনীতির খাত কি, এটি একটি প্রশ্ন। অর্থনীতির খাত কি, এই প্রশ্নটা থেকে আমরা কথাটা যাব। অর্থনীতির খাত হলো অর্থ সংশ্লিষ্ট, অর্থাৎ অর্থনীতির শাখা বিভাগ বা এই বিষয় নিয়ে মানে এর বিষয়ে অন্তর্ভুক্ত সকল বিষয়কে বোঝানো হয়। তো বিশ্বে অর্থনীতির খাতকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। 1 কৃষি, 2 শিল্প, 3 সেবা। তো বিশ্বের ক্ষেত্রে আমরা বুঝলাম, তো বিভিন্ন দেশে বিভিন্নভাবে করতে পারে, কিন্তু প্রধান খাত হচ্ছে 3টা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে 15টি খাত সন্নিবিষ্ট করা রয়েছে, যেটিকে জিডিপি হিসেবে আমরা অন্তর্ভুক্ত করি। অর্থাৎ 15টি খাত থেকে কোন খাত থেকে কী পরিমাণ জিডিপি শতাংশ অবশ্য এটা প্রকাশ পায়। তো জিডিপিটা কোন খাত থেকে, 15টি খাত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টি খাত? 15টি খাত। প্রধান খাত কয়টি? 3টি। মনে রাখবা, বিশ্বের সব জায়গা থেকে প্রধান খাত হচ্ছে 3টি, কিন্তু বাংলাদেশে 15টি খাত বিশিষ্ট অর্থনীতি থেকে জিডিপি নির্ণয় করা হয়ে থাকে, দেশ উৎপাদনের সেই পণ্যদ্রব্য থেকে। সেগুলো থেকে আমি তোমাদের 15টি থেকে বেশ কয়েকটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি বেশি আয় করে থাকে, সেটা হলো, 1 নম্বর হচ্ছে এই বছরে, যেমন 16-17 অর্থ বছরে তোমার কৃষি থেকে তোমার শিল্প থেকে 1 নম্বর হচ্ছে শিল্প খাত থেকে 24% বলি। 2 এটা হচ্ছে পাইকারি ও খুচরা বাণিজ্য, সেখান থেকে 14.01%। 3 নম্বরে আছে হচ্ছে পরিবহন ও সংরক্ষণ ও যোগাযোগ, এই যোগাযোগ থেকে হচ্ছে 11.26%।
শতাংশ, অর্থাৎ 24 দশমিক তোমার কি বলা যায় 24 দশমিক হচ্ছে তোমার শিল্প খাত সর্বোচ্চ প্রথম অবস্থানে আছে বাংলাদেশের জিডিপি আয়ের ক্ষেত্রে 16-17 অর্থ বছরে। দ্বিতীয় অবস্থানে আছে পাইকারি ও খুচরা বাণিজ্য 14%। এরপরে পরিবহন ও সংরক্ষণ যোগাযোগ রয়েছে, সেটা হলো 11.26%। এটা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে, সুতরাং আমাদের এটা নিয়ে এরপরে 4র্থ নম্বরে রয়েছে হলো কৃষি। কৃষি ও বনজ বলা হয় যেটাকে। কৃষি ও বনজ হচ্ছে তোমার 11 দশমিক অর্থাৎ 11% সামথিং। তো এক কথায় আমরা বুঝতে চাচ্ছি যে জিডিপি যে 15টি খাত বাংলাদেশে আয় করে, তার মধ্যে শিল্প সর্বোচ্চ অবদান রাখছে, তারপরে পাইকারি খুচরা, তারপরে পরিবহন, তারপরে কৃষি। এভাবে 15টি খাত আমরা বলতে পারি। কৃষি ও বনজ, শিল্প, তারপরে তোমার খনিজ ও খনন, তারপরে মৎস্য, তারপরে তোমার শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, এরপরে পরিবহন, যোগাযোগ, সংরক্ষণ, তারপরে কমিউনিটি ও সামাজিক সেবা, তারপরে তোমার নির্মাণ সামগ্রী। এভাবে 15টি খাত থেকেই জিডিপি অর্জন করে থাকে। এই 15টি খাত আমরা বাংলাদেশের জিডিপি অর্জনে যে অবদান রাখে সে সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম, আর খাত সম্পর্কে আমরা বুঝলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশের মানে বিশ্বের মাথাপিছু আয়ের ভিত্তিতে 3টি দেশ রয়েছে, মানে 3টি ভাগে ভাগ রয়েছে, সেই 3টি ভাগ সম্পর্কে জানব। বিশ্বের মাথা পিছু আয়ের ভিত্তিতে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এক, বিশ্ব ব্যাংক, এটা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে, আমরা এখন 18 সালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী উচ্চ আয়ের দেশ। 1 নম্বর উচ্চ আয়ের দেশ। 2 নম্বর মধ্য আয়ের দেশ। মধ্য আয়ের দেশ আবার 2 ভাবে বিভক্ত, সেটাও লিখে দেই। ক ধরো উচ্চ মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, যেটা বাংলাদেশ অর্জন করেছে, নিম্ন মধ্যম আয়ের দেশ। এরপরে 3 নম্বর হচ্ছে নিম্ন আয়ের দেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটা ক্যাটাগরি ভাগ করব, কত রেঞ্জ, অর্থাৎ মাথাপিছু আয় কত থেকে কত হলে কোন দেশ কোন অবস্থানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মাথাপিছু আয়ের ভিত্তিতে রয়েছে, এইটি ওয়ার্ল্ড ব্যাংক একটা পরিমাপ করে দিয়েছে। সেটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। সেটি হলো 1005 ডলারে সব ডলার বা তার কম, অর্থাৎ এর নিচে, বিলো দ্য 1005। এরপরে উপরে যাই আমরা, 1006 থেকে 3975, 3976 থেকে 12275, সব মার্কিন ডলার। অর্থাৎ মধ্যম আয়ের দেশের রেঞ্জ হচ্ছে 1006 থেকে 12275 ইউএস ডলার বা ডলার, আমরা জানি ডলার। এরপরে উচ্চ আয়ের দেশ হচ্ছে 12276 থেকে তার উপরে। এই দৃষ্টিকোণ থেকে তাহলে আমরা একটা পার্ট পেলাম। উচ্চ আয়ের দেশ 12,276 উপরে যত আয় আছে মাথাপিছু তারা, সে দৃষ্টিকোণ থেকে যুক্তরাজ্য, কানাডা, জাপান, এই দেশগুলো উচ্চ আয়ের দেশ। মধ্য আয়ের দেশগুলোর মধ্যে মধ্য আয়ের দেশ আবার 2 ভাবে বিভক্ত। আমরা জানি যে উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে চীন রয়েছে, আরও অন্যান্য দেশ যেমন সিঙ্গাপুর। তারপরে নিম্ন আয়ের দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান নিম্ন আয়ের দেশের মধ্যে রয়েছে, নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে রয়েছে। আর নিম্ন আয়ের দেশের মধ্যে রয়েছে কারা? এখানে আমাদের 2018 অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যায়, সেটা হলো তোমার উগান্ডা আর নেপাল। অর্থাৎ সর্বশেষ যে 2টা দেশ ছিল, সেই 2টা দেশের তোমার তালিকা দেওয়া রয়েছে। তো যা হোক, নেপাল ও উগান্ডা।
তো আমরা বুঝতে পারলাম যে অর্থনীতি এর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের যে কাঠামো, অর্থনৈতিক কাঠামো, যে কোন দেশ কোন অবস্থায় উচ্চ আয়ের দেশ না নিম্ন আয়ের দেশ, এই মাথাপিছু রেঞ্জটা থেকে আমরা যে কোনো দেশের অবস্থান বা অর্থনৈতিক পরিস্থিতিটা বুঝতে পারবো, নির্ণয় করতে পারবো সহজেই যে আসলে সেই দেশটি উন্নত না অনুন্নত বা উন্নয়নশীল নাকি মধ্যম না নিম্ন আয়ের দেশ। এই বিষয়ে আরও ব্যাখ্যা রয়েছে আরেকটি পাঠে, আমরা যখন উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশের আলোচনা করব ইনশাআল্লাহ, সেই পাঠে জানাবো। তো যাই হোক, আমরা প্রাথমিকভাবে বুঝলাম যে এইগুলো সংখ্যার ভিত্তিতে আসলে পৃথিবীর দেশকে অর্থনৈতিক মানদণ্ডে নির্দেশ করা যায়। তো যাই হোক, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সেই নির্দেশা বা তথ্য অনুসারে বা নিয়ম অনুযায়ী যে আমরা বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ অর্থাৎ উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত। আমাদের এই বাংলাদেশের অর্থনীতির সম্পর্কে আমি একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এর মধ্যে কোনো কমেন্ট থাকলে আমি একটু দেখে নেই জাস্ট। হ্যাঁ, তোমাদের অংশগ্রহণ যথেষ্ট ভালো, মাশাআল্লাহ। তোমাদের কোনো সমস্যা? সাউন্ড পাইছি তো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সুন্দর। তোমাদের কোনো সমস্যাই থাকে না, আলহামদুলিল্লাহ, এটাও ভালো একটা, যে হয়তো ক্লাসটা তোমরা বুঝতে পারো। আসলে এমনভাবে চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদেরকে ক্লিয়ার করার জন্য, মানে বোঝানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবে। তো আমি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে এখন একটু কথা বলবো। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থনৈতিক বৈশিষ্ট্যর এটা নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশের, তোমরা লক্ষ্য করো, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আমরা লিখতে পারি। বৈশিষ্ট্যসমূহ আমরা একটু মনোযোগ হব। আমাদের এই বইটা আর আপডেট 2018 অর্থনৈতিক সমীক্ষা বিবিএস এর পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জানানো হয়েছে, মানে উল্লেখ রয়েছে। তো এই আপডেটগুলো, এই তথ্যগুলো আপডেট হয়, কখনো না কম হবে, কখনো বেশি হবে। এই বিষয়গুলো ঠিক এখন আমরা 20 সালে রয়েছি, এইগুলোর সাথে মিলবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই তথ্যগুলো বইয়ের আলোকে আমরা বলবো, কারণ আমাদের পরীক্ষা হবে আমার এই যার শিক্ষাবর্ষের বই অনুযায়ী বিষয়টা মাথায় রাখবে। তো সেই তথ্যগুলো সেই অনুপাতে আমরা খাতা দেখব বা যারা পরীক্ষা মূল্যায়ন করে তাদের, তো সেই বিষয়গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য বইয়ের আলোকে ব্যাখ্যা করব। আমরা জানি যে অর্থনীতি কৃষি নির্ভর। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে নীতি কৃষি নির্ভর। আমি একটি করে লিখব আর আলোচনা করব, অথবা কয়েকটি পয়েন্ট আগিয়ে নেই, তাহলে সহজ হবে। অর্থনীতি কৃষি নির্ভর, কৃষি প্রকৃতি, এইটা শব্দ দ্বারা প্রকৃতি, ধরন বা অবস্থা তোমাদের বইয়ে নাই, আমি তোমাদের উল্লেখ করলাম। আচ্ছা, 3 নম্বর, কয়েকটি লিখে নিয়ে আলোচনা করতে গেলে সহজ হবে। এরপরে অর্থনীতির পরে আমরা আসব শিল্প খাতের, সাউন্ড কি বেশি হয়ে গেল নাকি? শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। আমরা পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করব, তোমরা মুখস্থ করার দরকার নেই, জাস্ট পয়েন্টগুলো রাখবা আর 2-1টি ডাটা, যেটা আমরা তথ্যভিত্তিক আমি মুখে বলি বা তোমরা বই থেকে নিবে। তারপরে হচ্ছে শিল্প খাতের প্রকৃতি। তোমরা বুঝে বললে ইনশাল্লাহ প্রশ্ন কোনো কঠিন নাই। শিল্প খাতের প্রকৃতি 5টা লিখে কথা বলি। জনসংখ্যা ও শিক্ষার নিম্নহার। এখন আমরা কিন্তু এটা থেকে উঠে আসছি। হ্যাঁ, এই 5টা নিয়ে কথা বলি, তোমরা মনোযোগ হও। প্রথমে
অর্থনীতি কৃষি নির্ভর, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। আমরা জানি সেই সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশ সুজল সুফল শস্য শ্যামলা। আমরা সেই হিউয়েন সাংয়ের বাংলাদেশ পরিভ্রমণ যখন করে, মানে পরিভ্রমণ করে, তখন তিনি বলে গেছেন আসলে বাংলাদেশ প্রকৃতিগতভাবেই প্রাকৃতিক সম্পদে এবং উর্বর একটি ভূমি। সেখানে আমরা জানি যে বাংলাদেশের ৮০% মানুষ গ্রামে বাস করে এবং কৃষি নির্ভর, এবং কৃষি অর্থনীতি আমাদের প্রধান উপযোগ্য বিষয়। তো কৃষি যদি আমরা ডেভেলপ করতে পারি তবেই আমরা অর্থনীতির দিক থেকে, তবে কৃষিটা অবশ্যই আরও আধুনিকায়ন হতে হবে, অর্থাৎ গতানুগতিক সেই চিরাচরিত নিয়ম না রেখে, অর্থাৎ আধুনিকায়ন করলে আমাদের কৃষি অর্থনীতিটা আরও, আমি সমাধানটা সাথেই বলে দিচ্ছি। আমাদের একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশের অর্থনীতির প্রতিবন্ধকতা কী বা প্রতিবন্ধকতা কোনগুলো এবং সেগুলো উত্তরণের উপায় বা প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। ওই প্রশ্নের সাথে আমরা যদি একটা এইগুলো বুঝি যে আমাদের বাংলাদেশের অবস্থান কৃষির কী বা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কী, কেন আমরা পিছিয়ে আছি, কিভাবে সেটা সমাধান করা যায়, যদি বুদ্ধি থাকে আমরা মাথা খাটিয়ে একটি থেকেই সব উত্তরগুলো দিতে পারবো, আমাদের চাপ হবে না ইনশাল্লাহ। তো কৃষি নির্ভর, ইনশাল্লাহ আমরা জানি সবাই যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। তো কৃষি নির্ভর যদি সেই প্রাচীনকাল বা আগেকার সেই চিরাচরিত নিয়ম পদ্ধতি অবলম্বন না করে আধুনিক উচ্চ ফলনশীল বীজ কীভাবে উৎপাদন করে আরও অর্থনীতিকে বেগবান করা যায় বা জাতীয় আয়ে উৎপাদনে বৃদ্ধি করা যায়, স্বয়ংসম্পূর্ণ করা যায়, সে বিষয়গুলো আমাদেরকে আরও পদক্ষেপ নিতে হবে। সেই হিসাবে সরকার সে বিষয়ে অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলছে ইনশাল্লাহ, সেটা আমরা জানি। তারপরে কৃষি প্রকৃতি বা ধরন অবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি প্রকৃতি বা ধরন বলতে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের কৃষির অবস্থা সেই আগের যে গতানুগতিক ধারার মধ্যেই এখনও আমরা কেটে উঠতে পারিনি। আমরা যদি উচ্চ ফলনশীল বিভিন্ন হাইব্রিড বা উফশিজাত জাতীয় দ্রব্য, যেমন ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, বিভিন্ন সবজির ক্ষেত্রে উৎপাদন করি, তাহলে আমরা খুব সহজেই খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা আছি এবং অন্যান্য ক্ষেত্রে কৃষি স্বয়ংসম্পূর্ণতা আমরা আরও পাবো এবং উদ্বৃত্তগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের কৃষির অবস্থা মোটামুটি আমরা ভালো বলবো এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কৃষির অবদান আমরা একটু আগেই জেনেছি যে এখনও চতুর্থ অবস্থানে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো কৃষির প্রকৃতি বা ধরন আমরা এভাবে বলতে পারি যে পূর্বের তুলনায় এখন আরও উন্নতির দিকে ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে এবং সেটি আরও আধুনিকায়নভাবে চাষাবাদ পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে আমরা অবশ্যই উন্নতি লাভ করব। তো প্রকৃতি বা ধরন বা অবস্থা সম্পর্কে আমরা সবাই সম্যক জানি। এরপরে শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব অবদান আমরা নিশ্চয়ই একটু আগে জানছি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি ও শিল্পের অবদান রয়েছে। যত উন্নত বিশ্ব রয়েছে সবগুলো শিল্পে উন্নত। আমাদের বাংলাদেশ এখন শিল্পে যথেষ্ট উন্নতির দিকে। তবে আমরা এই জিডিপির যে 16-17 অর্থবছরে সেটা জানলাম যে এটি সবচেয়ে বেশি শিল্প খাতে জিডিপিতে অবদান দিয়েছে 15টি খাতের মধ্যে, সবগুলোর মধ্যে নয়, 15টি খাতের মধ্যে 24.something। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রমবর্ধমান হারে শিল্পের উন্নতি হচ্ছে। তবে আমরা শিল্পের ধরন 3 ধরনের আমরা জানি যে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ভারী শিল্প, তো বৃহৎ শিল্প। তো এই ভারী শিল্পের ক্ষেত্রে আমাদের কথা রয়েছে, সেটা আমাদের নিচে আলোচনায় যে শিল্প খাতের প্রকৃতি আমাদের খুব একটা ভালো নয়। কেন নয় যে আমরা এখনও খুব কম, অর্থাৎ ভারী নয়, বরং কী বলা যায় তোমার মাঝারি বা ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প বা এই ধরনের শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ভারী শিল্প বলতে যেমন ইস্পাত, লোহা, অন্যান্য কলকারখানায় নিয়োজিত বড় আকারে, অর্থাৎ সেই ভারী শিল্পগুলো আমাদের পরিবহন করার মতো বা আমাদের মূলধনজনিত যে সমস্যা, এগুলো থাকার কারণে আমরা এখনও পিছিয়ে আছি। তোমরা নিশ্চয়ই জানো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের যে মূলধন প্রয়োজন, সেটাই আমাদের একটি পয়েন্ট রয়েছে। সেই মূলধন বিনিয়োগ আমাদের স্বল্প পরিমাণে থাকার কারণে আমরা বৃহৎ শিল্পে বা বড় ভারী শিল্পে ইনভেস্ট করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা রয়েছে। তবে আমরা ক্রমবর্ধমান হারে এগিয়ে চলছি ইনশাল্লাহ। তো তারপরে আমরা যাব জনসংখ্যাধিক্য শিক্ষার নিম্ন হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ, বিশ্বের জনবহুল দেশের অন্যতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময়ও খুব শেষের দিকে 30 মিনিট সময় এখন নতুন করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে। তো যাই হোক, তো আমাদের এই জনসংখ্যার অধিক হওয়ার কারণে আমাদের এই মানে আমরা মাথাপিছু আয় বা অন্যান্য ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আমাদের মাথাপিছু আয় বেশি নয়, বা আমাদের জনসংখ্যা বৃদ্ধির প্রতি বর্গ কিলোমিটারে 2018 সালের অনুযায়ী 1252 জন বাস করে। আর জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম, তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা এখনও বেশি, আমরা ভারত বা অন্যান্য দেশের কথা যদি উল্লেখ করি। এভাবে শিক্ষার হার আমাদের এখন বর্তমানে অনেক উন্নত বা আরও এগিয়েছে, যেমন 72.8 সাক্ষরতার হার 15 উপরে। সে দৃষ্টিকোণ থেকে আমরা সাক্ষরতা হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু আরও অন্যান্য আমাদের সমস্যা রয়েছে। আমি সংক্ষেপে তোমাদের আরও উল্লেখ করছি, যেমন অবকাঠামো দুর্বলতা, অবকাঠামোর দুর্বলতা, আমি পয়েন্টটা কেটে দেই, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ নিম্নহার, প্রকৃতি ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, এভাবে বৈদেশিক নির্ভরতা। আরেকটা আছে 10টা আমরা দিলাম, সময় নাই। বৈদেশিক সাহায্যের উপর বা বৈদেশিক বাণিজ্যে অপ্রতুলতা, বৈদেশিক বাণিজ্য, এইটুক দিয়ে আমরা শেষ করব। তো অবকাঠামো দুর্বলতা, প্রত্যেকটা দেশে উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোর উন্নয়নের অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। অবকাঠামোর ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো রয়েছে, তারপরে রয়েছে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ। যেহেতু দেশ আমরা উন্নয়নশীল দেশ, আমাদের সঞ্চয় কম, মূলধন কম, বিনিয়োগও কম। তারপরে প্রকৃতি ও মানব সম্পদ, আমরা জানি যে প্রকৃতিগত তো বিভিন্ন সমস্যা থাকে, তো প্রকৃতির সাথে আমরা সামঞ্জস্য রেখে, অর্থাৎ ক্ষয়ক্ষতি কমিয়ে রেখে প্রকৃতিকে প্রপার ব্যবহার করে আমরা উন্নতি করতে পারি। সেক্ষেত্রে মানব সম্পদকে মানুষকে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে আমরা উন্নয়ন করতে পারি। সেক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে। আমরা বৈদেশিক ঋণ বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দুটোটাই আমরা পিছিয়ে রয়েছি, যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা রপ্তানি করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমদানি করে থাকি, বিশেষ করে কলকবজা যন্ত্রপাতি, ভারী অন্যান্য বিষয়গুলো। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে, অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, মাথাপিছু আয় সম্পর্কে জানলাম। তো বাংলাদেশের অর্থনীতির প্রতিবন্ধকতা দূরীকরণ সমূহে বেশ কিছু পয়েন্ট রয়েছে, যেগুলো আমরা সমস্যা যেগুলো রয়েছে সেগুলো উত্তরণ করতে পারলে, সমাধান করতে পারলেই আমরা সমাধান করতে পারবো। শুধু আমরা ফাইন্ড আউট করতে হবে যে বাংলাদেশের অর্থনীতি কোনগুলো সমস্যা রয়েছে, শিল্পক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, অন্যান্য যে সমস্যা রয়েছে, যেমন আর্থসামাজিক ক্ষেত্রে, তারপরে অন্যান্য প্রতিবন্ধকতা, প্রাকৃতিগত সমস্যা রয়েছে। এই সবগুলো সমস্যা যদি আমরা উত্তরণ করতে পারি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সুচিন্তিত পদ্ধতি অবলম্বন করে, নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে, তাহলে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, তাহলে আমরা নিশ্চয়ই আরও অর্থনৈতিক, আমাদের নিশ্চয়ই জানা আছে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ আমাদের জননেত্রী শেখ হাসিনা টার্গেট, এবং 2061 সালের আমরা উন্নত দেশে উন্নতি হবে ইনশাআল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।